সংবিধান সৃষ্টিকর্তা প্রদত্ত নয় যে তা পরিবর্তন করা যাবে না। জুলাই সনদ ছুঁয়ে দলগুলোকে একত্রিত করার চ্যালেঞ্জ সফল, ডিবিসি নিউজকে আলী রিয়াজ। গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে স্বচ্ছতা নিরপেক্ষতায় আপোষ করবে না ট্রাইব্যুনাল, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সতর্ক থাকার আহ্বান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় মাঠে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব, বাহিনী প্রধানদের সাথে ইসির প্রাক প্রস্তুতি সভা। দাবি না মানা পর্যন্ত শ্রেণী কার্যক্রমে অংশ নেবেন না এমপি ও শিক্ষার্থীরা, মুখে কালো কাপড় বেঁধে আজ মিছিলের কর্মসূচি। এইচএসসিতে 1 বছরের শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 3 গুণের বেশি। দুর্দশাগ্রস্ত ব্যাংক সংস্কারের দায়িত্ব পেয়েছেন অসততার দায়ে দণ্ডিত ব্যক্তি, নীতিমালা ভেঙে এনআরবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রশ্নে কোনো আপোষ করবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। বলেন, তাদের হাজিরার দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের, সেই সাথে মামলার বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। অন্যদিকে সেনা কর্মকর্তাদের চলমান বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ভোগের আক্রান্ত আমি, পরিবার, আমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী সবাই, এটা যে কত পীড়াদায়ক বুঝবেন না। আমি যে শোকেসে থাকা সারি সারি পুরস্কার বলে দেয় একজন ব্যক্তির মেধা, শ্রম ও অর্জনের গল্প। একাধারে সেনা, র্যাব এবং পুলিশ 3 বাহিনীর সর্বোচ্চ স্বীকৃতি পাওয়া একমাত্র ব্যক্তি, যার নাম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। দেশের প্রতি প্রচণ্ড একনিষ্ঠ এই চৌকস কমান্ডো অফিসার 2018 সালের 8 আগস্ট গুম হয়ে আয়নাঘরে কাটান 1 বছর 6 মাস 14 দিন। আমার যা হওয়ার হয়ে গেছে, ও বিচার হইলে কি না হইলে কি, বাট ওর অনুশোচনা, অনুতপ্ত দুটা কথা হাসিনার বিরুদ্ধে বলা, হাসিনার বিরুদ্ধে খালি হাদিই বলবে আর কেউ বলবে না। বেশি বলা হচ্ছে তো সেনাবাহিনীর, ক্ষতি তো সেনাবাহিনীর বেশি হয়েছে, পুলিশের হয়েছে, কেউ কথা বলতেছে না। নিজের অভিজ্ঞতার মূল্যায়নে রাষ্ট্রের করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। আমরা চাই না এমন শাসক আসুক, আবার কেউ এরকম পড়ুক। আমি তো সচ্ছল, মোটামুটি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমি ফিরে এসে জীবিত। যারা আসে নাই তারা এখনো সেই কষ্টটা অনুধাবন করতেছে। রাষ্ট্রের উচিত একটা সিদ্ধান্ত দেওয়া, রাষ্ট্রে কঠিন বিষয়গুলো এড়ায় যাচ্ছে। এদিকে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। আমরা এমন বিচার চাই যে বিচার বাংলাদেশের দৃষ্টান্তমূলক হবে, কিন্তু সেই বিচারটা যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতার সহিত হয়, এবং সেই বিচার যাতে গ্রহণযোগ্যতা ভবিষ্যতে থাকে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রপক্ষ। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো ন্যায় বিচার যে হচ্ছে সেটা শুধু করলেই হবে না, সেটা মানুষকেও দেখাতে হবে, জানাতে হবে। গুমের মামলার ভিকটিমরা খুবই সেন্সিটিভ, বিশেষ করে এই সকল উইটনেসরা যারা ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করবেন অথবা ইতিমধ্যে ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদান করে গেছেন, তাদের নিরাপত্তাটা আমাদের এখানে খুবই জরুরি। এই সকল নিরাপত্তা এবং সুরক্ষাকে সামনে রেখে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আমরা এই বিচারের বিভিন্ন অংশ সম্প্রচার করতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ন্যায় বিচারের স্বার্থে এবং ন্যায় বিচার যে হচ্ছে এটা মানুষকে আমরা বোঝানোর স্বার্থে যতটুকু সম্ভব পাবলিক করে। তিনি বলেন, অতীতে অনেক রাঘব বোয়াল ট্রাইব্যুনালে আসলেও ঘটেনি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। গুমের মামলায় অভিযুক্তদের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটবে না। যদিও এটা নিরাপত্তা বাহিনীর দায়িত্ব, তারপরে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করার জন্য বলে দিয়েছি আমাদেরকে। ওনারা যেদিনই আসুক আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। 22 অক্টোবর গুমের 2 মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা রয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনমুখী হয়েছে রাজনৈতিক দলগুলো।
আওয়ামী লীগের পতনে এখন বিএনপির প্রতিপক্ষ একসময়ের জোট সঙ্গী জামায়াত ইসলামী। তাই ভোট ব্যাংক ধরে রাখতে নানামুখী কৌশল নিচ্ছেন বিএনপি নেতারা। জনসমর্থন আদায়ে আটঘাট বেঁধে মাঠে নেমেছে ইসলামী দলগুলো। আর তারুণ্যের চমক দেখাতে চায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এনসিপি। গেল বছরের ছাত্র জনতার অভ্যুত্থানের পর নির্বাচনের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো নানামুখী কর্মকাণ্ডে জনসমর্থন বৃদ্ধির জোর চেষ্টায় নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগরীর অলিগলি ছেয়ে গেছে নির্বাচনী ব্যানার পোস্টারে। দলীয় ব্যানারে অবস্থান জানান দিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত মনোনীত প্রার্থীরাও। ভোট কেন্দ্র দখল হয়, দিনের ভোট রাতে হয়, নানান জাতীয় যেগুলো আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, পিয়ার হলে এগুলো সব বিলুপ্ত হয়ে স্বাভাবিক একটা গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা জনগণ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের কাছে মুখ্য বিষয় হলো সংগঠন এবং সংগঠনকে নির্বাচনমুখী করা। সমাজের গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আমরা আমাদের এই নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করছি এবং সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। খুলনা মহানগরীতেও জোর প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। জয়ের ধারায় ফিরতে মরিয়া বিএনপি। অন্যদিকে ভোট ব্যাংক সমৃদ্ধ করতে চেষ্টার কমতি নেই জামায়াতের। যাবতীয় কার্যক্রম কর্মকাণ্ড কিছু বিতর্কিত বিষয় নিয়ে জনগণের মাঝে এখন নতুন কোনো একটি দিকে তাদের ঝুঁকে পড়ার একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে আমি যখন গণসংযোগ করছি জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে দাড়িপাল্লা প্রতীকে, তখন ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। যে সংকট কাল বিএনপি 18 বছর অতিক্রম করেছে, এই শিক্ষা নিয়ে বিএনপি আগামী পথ চলাকে নির্দিষ্ট করবে এবং সেই পরিকল্পনা নিয়েই আগামী 25 বছরের রাজনীতি নিয়ে সামনে নিয়ে আমাদের এগোতে হবে। বরিশাল মহানগরীতে ইসলামী দলগুলো যেমন আটঘাট বেঁধে মাঠে নেমেছে, তেমনি বিএনপিও পুনরুদ্ধার করতে চাইছে হারানো আসন। অন্যদিকে তারুণ্যের চমক দেখাতে মরিয়া এনসিপি। সাংগঠনিকভাবে বিভিন্ন পাড়া মহল্লায় আমরা উঠান বৈঠক করতেছি, মানুষের কথা শুনতেছি। আমরা মার্কাটা সিলেকশন হয়ে গেলে আমরা ঠিক আনুষ্ঠানিকভাবে সারা বাংলাদেশে একযোগে ঠিক অক্টোবরের শেষ দিকে আমরা মাঠে নামবো। 31 দফাটা জনগণের মনে জাগরণের জন্যই আমরা লিফলেট বিতরণ করছি। এখন এই যে বরিশালের মানুষ উন্নয়ন চায় এবং বিএনপিকে ক্ষমতায় চায়। আমরা তো আমাদের দলের পক্ষ থেকে সকল আসনেই প্রার্থী ঘোষণা দিয়ে কাজ করছি। আমাদের প্রার্থীদের পরিচিতি তুলে ধরার জন্য কিছু বিলবোর্ড, লিফলেট এগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। নেতাকর্মীদের প্রচারণায় তৈরি হয়েছে নির্বাচনী আবহ। ভোটের তারিখ ঘোষণার পর জোট মহাজোটের অঙ্ক মেলাতে হবে রাজনৈতিক দলগুলোকে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। এইচএসসি ও সমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করতে না পারা প্রতিষ্ঠানের সংখ্যা 1 বছরে বেড়েছে 3 গুণেরও বেশি। গত বছরের 65-র বিপরীতে এবার 202টি প্রতিষ্ঠানে শতভাগ ফেলের তালিকায়। এসব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার অভাবে বারবার তৈরি হচ্ছে এই পরিস্থিতি। বাগেরহাটের মোরেলগঞ্জের সিংজোর গোপালপুর মহাবিদ্যালয় চলতি বছর এইচএসসি পরীক্ষায় 18 শিক্ষার্থী অংশ নিলেও পাশ করতে পারেনি একজনও। কুড়িগ্রামের রৌমারীর টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ থেকেও পাশ করেনি একজনও। একই অবস্থা জেলার নাগেশ্বরীর কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজেরও। এরকম একটি বা দুটি নয়, চলতি বছর কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 202টি, যেখানে গত বছর ছিল 65টি। কোনো শিক্ষার্থী পাশ করতে না পারার বিষয়ে নানা অভিযোগ অভিভাবকদের। ক্ষতিটা তো টিচারদের নয়, ক্ষতিটা স্টুডেন্টদের। তাহলে স্টুডেন্টদের যদি ক্ষতি হয় তাহলে এরকম প্রতিষ্ঠান থেকে কি হবে? শিক্ষকরা যদি আপনার এখানে থাইকা ঠিকমতো ক্লাস করাতো, হয়তো আমাদের এই অঞ্চলের মানুষের অনেকটি উপকার হতো। বিভক্ত হলে পরবর্তী শিক্ষার্থীরাও তাদের পাঠে মনোনিবেশ করবে এবং শিক্ষকরা তাদের যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। তবে কেউই পাশ করতে না পারায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টরা দিচ্ছেন নানা যুক্তি। খারাপভাবে এটা আমরা বুঝতে পারিনি। বিগত দিনে একবারও আমার কলেজ মিল যায় নাই। এইভাবে ছেলে মেয়েদের অবহেলা ছিল, পাঠদানেও সমস্যা ছিল, যার কারণে ফলাফল বিপদ হয়। 10 জন ছাত্র ভর্তি ছিল, ওখান থেকে 4 জন ফর্ম পূরণ করাতে সেই 4 জন ছাত্র অপেক্ষিত হয়েছে। প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃত হইলে এখানে পরিবেশ ভালো হবে এবং পরীক্ষা এখানে শিক্ষার মান উন্নয়ন হবে। আমাদের বিদ্যালয়টি বিভক্ত নয়, শিক্ষকের বেতন ভাতা না থাকার কারণে অনুপস্থিতি, সেই জন্য ক্লাস ঠিক মতো হয়নি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে তারা। কলেজগুলো কেন হলো এরকম, এগুলো ওনাদেরকে লিখিতভাবে জানতে চাইবে,
আমরা এগুলো কর্মপরিকল্পনা করে রেখেছি। প্রয়োজনে ওনাদেরকে ডেকে আমাদের একসাথে বসে ঠিক করতে হবে আমাদের ছাত্র দেব কি দেব না, নতুন ভর্তি যোগ্যতা থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা না থাকাই এমন পরিস্থিতির কারণ। যদি আমরা গবেষণা করে দেখি যে কোনো ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে আমাদের প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী নাই, তাহলে তার পাশে যদি কোনো ভালো প্রতিষ্ঠান থাকে তাহলে আমরা ওই সমস্ত শিক্ষকের চাকরি না হারিয়ে তাদের সবাইকে মিলে একটা মার্চ করতে পারি। ভালো কোনো প্রতিষ্ঠান যেখানে নাই সেখানে আমরা 2-3টা প্রতিষ্ঠান মিলে একটা ক্লাস্টার করতে পারি এবং সেখানে আমরা ভালো ইনফ্রাস্ট্রাকচার, ভালো শিক্ষকদের প্রশিক্ষণ এবং ওই শিক্ষকদের দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে পারলে শিক্ষার গুণগত মান ধীরে ধীরে বাড়বে। পরিস্থিতি এড়াতে সুযোগ সুবিধা বাড়িয়ে মেধাবীদের শিক্ষকতা পেশায় আনার তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। এবং সরকারের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী মহল থেকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। পেশাগত অসদাচরণের দায়ে দণ্ডিত ব্যক্তি পেয়েছেন দুর্দশাগ্রস্ত ব্যাংক সংস্কারের কাজ। নিজস্ব নীতিমালা লঙ্ঘন করে এক ব্যক্তিকে এনআরবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তদন্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। প্রবাসী বাংলাদেশিদের দেশের আর্থিক খাতে অন্তর্ভুক্তির লক্ষ্যে 2013 সালে এনআরবি ব্যাংকের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে প্রতিষ্ঠার পর থেকে বরাবরই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় ব্যাংকটি। সুশাসনের অভাব আর ব্যবস্থাপনার ত্রুটির কারণে জড়িয়ে পড়ে নানা অনিয়মে। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর পুনর্গঠন করা হয় ব্যাংকটির বোর্ড। তবে এ প্রক্রিয়াটিও এখন প্রশ্নবিদ্ধ। ব্যাংকটির পর্ষদে AKM মিজানুর রহমান নামে একজনকে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ইতিপূর্বে পেশাগত অসদাচরণের অভিযোগে দণ্ডিত হয়েছেন। বিষয়টি তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করেছেন এনআরবি ব্যাংকের একজন গ্রাহক। নীতিমালা অনুযায়ী নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এমন কাউকে পরিচালক নিয়োগ দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক যখন এই অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে রিকনস্টিটিউটেড বোর্ডের, ওখানে যাদের ওখানে সিলেক্ট করা হয়েছিল সেটাকে আর রিভেরিফাই করার কিন্তু কোনো জুরিসডিকশন আবার ম্যানেজমেন্টের কাছে নেই। আমাদের ইনস্টিটিউটে ওনাকে সাসপেন্ড করার যেই গুরুতর অভিযোগটা এসছে, তো এই ধরনের কিছু ইস্যু আমাদের কানেও আসলে এসেছিল। বাংলাদেশ ব্যাংকে অবশ্যই ওনাদেরকে ভার্বালি আমি জানিয়ে দিব। বাংলাদেশ ব্যাংক কিন্তু খতিয়েই দেখতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে তথ্য গোপন করে স্বার্থান্বেষী গোষ্ঠী দণ্ডিত ব্যক্তিকে নিয়োগে প্রভাব তৈরি করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যাদেরকে দিয়ে আমরা বোর্ড গঠন করেছি সময় স্বল্পতার জন্য এথিক্যাল সব বিষয়ে আমরা যাচাই করে দেখেছি, এই কথা আমরা বলবো না। এথিক্যাল স্ট্যান্ডার্ড যদি মানসম্পন্ন না হয় তাকে কোনো ব্যাংকেই পর্ষদে রাখা উচিত না। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাকে অপসারণ সহ যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইনগত। তবে অভিযুক্ত স্বতন্ত্র পরিচালকের বক্তব্য জানতে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি। ব্যাংকটিতে সুশাসন ফেরাতে এমন অনিয়মের দ্রুত তদন্ত চান সংশ্লিষ্টরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের পাহাড় সাবার করছে মাত্র 60 থেকে 70 জনের সিন্ডিকেট। শক্তিশালী এই সিন্ডিকেটে রয়েছে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের লোক। পাহাড় দখলে রয়েছে আলাদা বাহিনী। প্রশাসনের নাকের ডগায় বসে পাহাড়ে প্লট তৈরি করছে তারা। ভুয়া দলিল বানিয়ে বিক্রিও হচ্ছে। দখল আর আধিপত্যের লড়াইয়ে গত 14 মাসে খুন হয়েছে 5 জন। 2022 সালে পূর্ব ফিরোজ শাহ 1 নম্বর ঝিলের গহীন অরণ্যে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নুরু বাহিনীর হামলায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ। পরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় নুরুর 13 সহযোগীকে। ফিরোজ শাহ এলাকার পুলিশ ফাঁড়ি গত বছরের 5 আগস্টের পর দখলে নেয় নুরু বাহিনী। প্রায় 3 মাস পর অভিযান চালিয়ে ফাঁড়ি উদ্ধার করা গেলেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাকে। আগে আওয়ামী লীগের লোকজনের সাথে উঠা বসা থাকলেও নুরু এখন নিজেকে পরিচয় দেয় যুবদল কর্মী হিসাবে। নুরুর মতো 2 যুগেরও বেশি সময় ধরে জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় রাজত্ব করছে ইয়াসিন। ক্ষমতার পট পরিবর্তন হলেও তিনি আছেন বহাল তবিয়তে। গেল 14 মাসে জঙ্গল সলিমপুর, আলীনগর, কাছিয়ানগর, মাছের ঘন এলাকায় 5 খুন ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। কল দিয়ে বলে 1 লাখ টাকা দেন, আমরা একটা সিনজি ফাড়াবো, আপনারা স্থানে যাবেন, আপনি বাইকে দেখতে পারবেন। কখনো তাকে প্রশাসন কেউ কিছু করতে পারে নাই। পাহাড় কেটে প্লট করে বিক্রি করতেছে 10 লাখ 20 লাখ টাকা করে। ওই টাকা দিয়ে সে বিভিন্ন মহলের মধ্যে টাকা পৌঁছাচ্ছে, সাধারণ মানুষকে জুলুম করছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে এসব সংঘর্ষের পেছনে রয়েছে পাহাড় দখল ও আধিপত্যের দ্বন্দ্ব। আমাদের ভারী অস্ত্রের ব্যবহার অত্যন্ত জরুরি এবং ভারী অস্ত্র ব্যবহার করেই আমরা ওই জায়গাগুলোতে আইনগতভাবে কীভাবে কী করতে পারি আমরা সকলের সাথে আলাপ আলোচনা করে ঊর্ধ্বতন বা কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমরা সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জঙ্গল সলিমপুর শুধু না, যে কোনো জায়গাতেই আপনার অস্ত্র, মাদক, হত্যা এই ধরনের ক্রাইম যেখানে হচ্ছে এই বিষয়গুলোর সম্পর্কে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে এবং এগুলোর বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে যে অ্যাকশনটুক নেয়ার সেটা আমরা সবসময় নিচ্ছি। পাহাড়ে সরকারি শত কোটি টাকার অধিক মূল্যের 623 একর জমি দখলের পর ভুয়া দলিল বানিয়ে বিক্রি করে অনেকে বনে গেছে কোটিপতি। দলিল করে তারা জমি বিক্রি করতেছে, পজেশন বিক্রি করতেছে। যিনি পজেশন বিক্রি করতেছে তার কি রাইট আছে? সে তো নিজেই জবরদখলকারী, লক্ষ কোটি টাকার বাণিজ্য করতেছে সেখানে। এভাবে পুরো পাহাড়টাকে ঘর করে সেখানে ধ্বংস করে ফেলা হচ্ছে। এই পাহাড়গুলো রক্ষা করবে কে? প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে এসব পাহাড় কাটা হলো, মাঝে মধ্যে চলে লোক দেখানো অভিযান। সরকারি পাহাড় ফের দখল করে নেয় ভূমিদস্যুরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক, দেশীয় অস্ত্র ও 32টি তাজা ককটেল। এ সময় আটক করা হয় 4 জনকে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, রাত তখন প্রায় 9:30। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয় 32টি তাজা ককটেল, গান পাউডার, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র। অভিযানের রিয়াজ, শিশু, শুভ ও মান্নান নামে 4 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 330 গ্রাম গাঁজাও। রাত 3:15টায় বসিলায় সেনা ক্যাম্পে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। এই যে 32টা ককটেল ছোট একটা জায়গায় তারা বানিয়েছে, এটা যদি একসাথে বাস্ট হয় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, অনেক বড় ধরনের অগ্নিসংযোগ করতে পারত। 32টা ককটেল কিন্তু অনেক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে 2-1 দিনের মধ্যেই রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা। আটক 4 জনের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে আরও বড় ধরনের নেটওয়ার্কের তথ্য। প্রত্যেকটা অভিযানেই 3 থেকে 4 জন, মানে অলমোস্ট 70%-এর মতো আমরা মেইন ক্রিমিনালদেরকে পাই। আজকে যেমন আপনারা দেখেছেন যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি, এখানে কিন্তু নিরপরাধ কেউ নেই। তাদের তথ্যের উপর ভিত্তি করে আমরা জিনিসগুলো পেয়েছি এবং যখন একজনকে নাম হচ্ছে মান্নানকে নিয়ে আসি, এলাকাবাসী বলছিল ও হচ্ছে পিচ্চি রাজার মূলত ক্যাশিয়ার। পরে আটক 4 জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। রাঙামাটি প্রত্যন্ত এলাকায় নারী স্বাস্থ্যের সুরক্ষায় তৈরি হচ্ছে উন্নত মানের স্যানিটারি ন্যাপকিন। এতে করে পার্বত্য অঞ্চলে প্রত্যন্ত এলাকায় সহজলভ্য হচ্ছে নারী স্বাস্থ্য সুরক্ষার পণ্যটি। শুধু স্বাস্থ্য সুরক্ষায় নয়, বেসরকারি সংস্থার উদ্যোগে গড়ে ওঠা এই ন্যাপকিন তৈরির কারখানায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয়দেরও। 2023 সালে ইউএনডিপি থেকে সিএসটি ইনোভেশন চ্যালেঞ্জ নামে একটি ইভেন্টে জয়ী হয়ে 8 লাখ টাকা পুরস্কার পায় প্রো বেটার লাইফ নামের একটি প্রতিষ্ঠান। সেই টাকা দিয়ে শুরু করে স্বস্তি নামের স্যানিটারি ন্যাপকিন তৈরি ও বিপণন। জেলার বনরূপায় গড়ে ওঠা এই ন্যাপকিন কারখানায় কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। এখানে উৎপাদিত সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত ন্যাপকিন প্যাকেটজাত করার পর বাজারজাত করা হয় স্থানীয় বাজারেই, যে সেবা পৌঁছে যাচ্ছে প্রান্তিক জনপদেও। বাসায় বসে না থেকে এখানে এসে যদি আমি কাজ করি, আমার তো এক্সট্রা একটা ইনকাম হচ্ছে। এখানে হচ্ছে এই স্যানিটারি ন্যাপকিনে এখানে কাজ করতেছি, আর আমার হচ্ছে এখান থেকে মানে একটা পার্ট টাইম জব হিসেবে একটা ইনকাম হচ্ছে। এখানে কাজ করলে তো বাবা মার কাছ থেকে টাকা নিতে হয় না, নিজের খরচটুকু নিজে বের করতে পারে, এই জন্য আর কি। পুরো একদিন ব্যাপী হচ্ছে আমরা বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকি। কিভাবে বানানো হয় এটা, কিভাবে আমরা জীবাণুমুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা বানাবো, সেটার প্রশিক্ষণটা দিয়ে থাকি। তো যে জিনিসটা আমরা শিখতেছি এটা আমাদের ভবিষ্যতে হয়তো বা আমরাও কাজে লাগাইতে পারবো। প্রতিষ্ঠানটিকে আরও প্রসারিত করতে বিনিয়োগকারী ও ন্যাপকিনে বড় অর্ডারের প্রয়োজন বলে জানান উদ্যোক্তা। এইটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা বিষয়, তো আমাদের সবসময় এরকম পুঁজি থাকে না। তো হচ্ছে যে আমরা যদি কারো কাছ থেকে এরকম পুঁজি পাই কিংবা হচ্ছে যে কোনো বড় প্রতিষ্ঠান থেকে অর্ডার পাই, তাহলে হচ্ছে যে আমরা এটা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। প্রতি মাসে এখান থেকে তৈরি হয় প্রায় 2,40,000 পিস স্যানিটারি ন্যাপকিন। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।
খাগড়াছড়ি পৌরসভার বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ডাম্পিং স্টেশন থাকার পরও ময়লা ফেলা হচ্ছে পাহাড়ের ঢালের উন্মুক্ত স্থানে। উটকো গন্ধে নাক চেপে ধরেও চলাচল মুশকিল হয়ে পড়েছে পথচারীর। এছাড়া ছড়া ও নদী থেকে এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে লোকালয়ে। এতে জনস্বাস্থ্য হুমকিতে বাঙালকাটি গ্রামের শতাধিক মানুষ। দূষণের প্রভাব পড়ছে পর্যটনেও, যদিও পৌরসভা কর্তৃপক্ষ বলছে ময়লা ফেলার উপযুক্ত জায়গা নেই। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। অবসর কিংবা অবসাদ কাটাতে পর্যটকরা ছুটে আসেন এখানে। কিন্তু পৌরসভার বর্জ্য অব্যবস্থাপনা বিপর্যস্ত করে তুলেছে স্থানীয়দের জীবনযাত্রা। প্রতিনিয়ত হুমকিতে ফেলছে এই অঞ্চলের পর্যটন খাত। পাহাড়ের পাদদেশে প্রতিদিন ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। শহরের প্রবেশদ্বার আলুটিলায় প্রবেশ করতেই পচা দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। এসব বর্জ্য মিশছে পাহাড়ি ঝিরি ও নদীতে। ওই ময়লা আবর্জনাটি যদি রাস্তা থেকে একটু দূরে ফেলা হয় তাহলে যাত্রীদের জন্য খুবই ভালো হতো। এখানে ময়লা আবর্জনা এখানে না ফেলে অন্য জায়গায় ফেললে একটু ভালো হয়। এরই মধ্যে বর্জ্য ছড়িয়ে পড়েছে বাঙালকাটি গ্রামের জুমক্ষেত আর পাহাড়ি ছড়ায়। সেই ছড়ার পানিতেই এলাকার শতাধিক মানুষ গোসল ও গৃহস্থালির কাজ করেন। কলেরা, ডায়রিয়া সহ পানিবাহিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। গেল ২০ বছর ধরে এমন সমস্যার মধ্যে দিন কাটছে গ্রামবাসীর। ১.৫ ফুট হইতে ২ ফুট পর্যন্ত এই ময়লা, কাগজপত্র, পলিথিন সবগুলো আছে এখানে। পানি খাইলে মানে গলা কাশি হয়, হ্যাঁ, গলা তো ব্যথা করে, গা থেকে বেশি হয়। পুরো মেয়র যিনি আছেন ওনার সাথে কথা বলি, কিন্তু এখন পর্যন্ত সে শুরু হওয়া বা কোনো সমাধান এখনো পাওয়া যায়নি। ডাম্পিং স্টেশন থাকলেও তা জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বর্জ্য ফেলা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। কুমিল্লা টিলায় একটি ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে, সেটি একটি জনবহুল এলাকায় তৈরি করা হয়েছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে আমরা সেই ডাম্পিং স্টেশনটি কার্যকর করতে পারছি না। জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় অস্ত্রবিরতির পরও অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর হামলা। সোমবার গাজা সিটির আল শাফ এলাকায় গুলিতে নিহত হয়েছেন অন্তত 4 জন। যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 100 ফিলিস্তিনির। প্যালেস্টাইন সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার গাজা সিটির আল শাফ এলাকায় নিজেদের বাড়ি দেখতে ফেরার পথে ইসরায়েলি সেনাদের গুলিতে 4 জন নিহত হন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহতরা সুজাইয়ার কাছাকাছি তথাকথিত হলুদ সীমারেখা অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে গিয়েছিলেন। সেই সীমারেখাটি যুদ্ধবিরতির মানচিত্রে নির্ধারিত অঞ্চল, যেখানে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই সীমারেখা কোথায় তা কেউ জানে না। এদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিরা আবারও মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন যুদ্ধবিরতির শর্ত পুনরায় কার্যকর করার চেষ্টা চালাতে। প্রযুক্তিগত বিভ্রাটে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে টেক জায়ান্ট অ্যামাজন ওয়েব সার্ভিসেস। অ্যামাজন জানিয়েছে, বিভ্রাটের মূল কারণ শনাক্ত ও সমাধান করা হয়েছে। তবে দিনভর এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অসংখ্য বড় বড় ওয়েবসাইট ও সেবা প্রতিষ্ঠান। প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাট, গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স, ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম, ক্রিপ্টো এক্সচেঞ্জ সহ অন্যান্য অনলাইন সেবায়। AWS এর ক্লাউড সার্ভিসে এই ত্রুটির কারণে একযোগে বহু ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অনলাইন নির্ভরতা যত বাড়ছে ততই বাড়ছে ক্লাউড অবকাঠামোর উপর চাপ, আর এতে স্পষ্ট হচ্ছে এই সিস্টেমগুলোর ভঙ্গুর অবস্থা।